নমস্কার বন্ধুরা, সুবচনের সাহিত্য সভায় আপনাদের স্বাগত জানাই। আজকে আমার সাহিত্য সভার অতিথি একজন বিদেশি লেখক, আলবার্তো মোরাভিয়া। ইনি একজন ইতালীয় লেখক। 1907 সালে মোরাভিয়া জন্মগ্রহণ করেন রোমে। তার আসল নাম আলবার্তো পিনচেয়ার্ল। যৌবনে স্বাস্থ্যহীনতায় যথেষ্ট কষ্ট পেয়েছেন, তবে এই সময়ই প্রচুর পড়াশোনা করেছেন। নানা ভাষায় তিনি পারঙ্গম। উদাসীন যারা 1929 সালে প্রকাশের সঙ্গে সঙ্গে সারা ইউরোপ জুড়ে মোরাভিয়ার লেখক হিসাবে স্বীকৃতি এনে দেয়। বর্তমান যে গল্পটি আমি পড়ছি, ইতালিয়া, সেটি মোরাভিয়ারের ইতালীয় ভাষার ইংরেজি অনুবাদের বাংলা ভাষান্তর। ইংরেজি অনুবাদ গ্রন্থটির নাম রোমান টেলস। বাংলায় ভাষান্তর করেছেন কমল গুপ্ত। তাহলে আর কথা না বাড়িয়ে এই প্রেমের মাসে হয়ে যাক একটা প্রেমের গল্প, বিদেশি প্রেমের গল্প, ইতালিয়া। লোকটা আমি রোগাটে আর সহজেই ঘাবড়ে যাই। সরু সরু হাত, লম্বা লম্বা ঠ্যাং, আর পেটটা তো এত বসা, কোমরে প্যান্ট থাকতেই চায় না, হড় করে নেমে আসে। অর্থাৎ ভালো একটি লরি ড্রাইভারের কোনো গুণই আমার নেই। লরি ড্রাইভারের দিকে তাকিয়ে দেখেছেন কি? লরি ড্রাইভাররা সবাই বেশ দশাশই চেহারার লোক হয়। ইয়া চওড়া কাঁধ, তাগড়াই হাত, পেট আর পিঠ শক্ত সমর্থ। লরি ড্রাইভারের এই হাত, পিঠ, পেট, এই তিনটি জিনিসই চাই। হাত চাই স্টিয়ারিং হুইল ঘোরানোর জন্য। সাধারণত স্টিয়ারিং হুইলের বের হাতের প্রায় সমান সমান হয়, আর পাহাড়ি রাস্তায় কখনো কখনো পুরো হুইলটাই ঘোরাতে হয়। জোরদার পিঠ চাই, ঘন্টার পর ঘন্টা ঠায় একভাবে বসে থাকতে। তাই পিঠ ব্যথা করলে বা শক্ত হয়ে গেলে চলে না। এবং শেষমেশ চাই পেট। সিটে সেঁটে বসে থাকতে হবে মাটির বুকে, শক্ত পাহাড়ের মতো। শারীরিক দিক দিয়ে তো এই ব্যাপার। নৈতিক দিক দিয়ে দেখলে আমার যোগ্যতা আরও কম। লরি ড্রাইভারের কোনো রকম স্নায়বিক দুর্বলতা, খামখেয়ালপনা বা ঘরের দিকে পিছুটান থাকলে চলবে না। এক কথায় সব রকম সূক্ষ্ম অনুভূতিকে বিসর্জন দিতে হবে। লরি চালানো এত একঘেয়ে আর ক্লান্তিকর কাজ যে আস্ত একটা ষাঁড়ও ঘায়েল হয়ে যাবে। আর নারী সংক্রান্ত ব্যাপারে মোটেই মাথা ঘামানো চলবে না। এই ব্যাপারে তাকে নাবিকদের মতো হতে হবে। তা নয়তো ওই সর্বক্ষণ আসা যাওয়ার কাজে সে স্রেফ পাগল হয়ে যাবে। কিন্তু আমার মাথায় নানান চিন্তা ঘুরপাক খায়। মেজাজে আমি মনমরা ও নারী জাতির প্রতি আসক্ত। এইসব সত্ত্বেও আমি লরি ড্রাইভারই হতে চাইলাম, আর একটা ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরিও জুটিয়েই ফেললাম। আমার সঙ্গী হিসাবে পালরি, এক মহা চাষারে ছোকরাকে দেওয়া হলো। ওকেই লরি ড্রাইভার হিসাবে ঠিক ঠিক মানায়। অবশ্যই তার মানে এই নয় যে লরি ড্রাইভাররা সবাই এক একটি গবেট। কিন্তু ও ছিল একটা আস্ত আকাট, আর লরি ছিল ওর ধ্যান জ্ঞান। বয়স 30 পেরিয়ে গেলে কি হয়, বুড়ো খোকা ছাড়া ওকে কিছু ভাবা যায় না। গোবদা গোবদা গোলগাল মুখ, বসা কপালের নিচের ছোট্ট দুটি কুতকুতে চোখ, আর মানি ব্যাগের মুখের মতো এক চিলটে ঠোঁট। মাঝে মাঝে ঘোঁত ঘোঁত করে এক আধটুকু কথা বলা ছাড়া বিশেষ মুখ খোলে না। একমাত্র খাবারের কথা ছাড়া কোনো কিছুতেই ওর বিশেষ উৎসাহ দেখা যেত না। একদিনের কথা আমার মনে পড়ছে। নেপলস যাবার পথে ইতালির এক সরাইখানায় ঢুকেছে। ক্লান্ত লাগছিল, খিদেও পেয়েছিল বেজায়। খাদ্যবস্তু বিশেষ কিছু চোখে পড়ল না। দেখলাম বিনস আর শুয়োরের শুকনো মাংস দিয়ে রান্না করা হয়েছে। এইসব আমার চলে না। পালরি কিন্তু 2 প্লেট সাবড়ে দিল, তারপর চেয়ারে হেলান দিয়ে সামনের দিকে চেয়ে রইল। ভাবখানা যেন গভীর কিছু ভাবছে। আরও 4 প্লেট ওড়াতে পারি,
ওর গভীর বক্তব্যটি পেশ করলো। এই কথাটা বলতে ওর এতক্ষণ লাগছিল। হেন লোক যে কিনা কাঠ কিংবা পাথর দিয়ে তৈরি হলেই মানাতো ভালো, সেই হলো আমার সর্বক্ষণের সাথী। তাই ইতালিয়ার দেখা পেয়ে যেন বেঁচে গেলাম। সেই সময়টাতে আমরা রোম নেপলস সড়কে যাতায়াত করছি, আর নিয়ে যাই প্রায় সব রকমই জিনিস, ইট, লোহা, নিউজ প্রিন্ট, কাঠ, ফল, এমনকি কখনো কখনো মেয়ের দলও চালান দিই। ইতালিয়ার সঙ্গে আমাদের দেখা হলো তেরাসিনায়। হাত দেখিয়ে লরি থামিয়ে ওকে রোমে পৌঁছে দিতে অনুরোধ জানালো ও। সচরাচর এরকম অনুরোধ আমরা রাখি না, ওপর থেকে বারণ আছে। কিন্তু ইতালিয়ার দিকে এক নজর তাকিয়ে বুঝলাম এই নিয়ম এখানে খাটবে না। ওকে তুলে নিলাম। লাফিয়ে লরিতে উঠতে উঠতে ও বলল, বরাবর দেখছি লরি ড্রাইভাররা ভারী লক্ষ্মী ছেলে হয়। ইতালিয়ার চেহারায় চটক আছে, এ কথা মানতেই হবে। লিকলিকে সরু কোমরের উপর টাইট জাম্পারের মধ্যে দিয়ে ফুটে উঠেছে উদ্ধত বুক, দেখলেই কামড় মারে। লম্বা গলা, ছোট্ট মাথায় বাদামি চুল, একজোড়া সবুজ চোখ, দীর্ঘ শরীরের তুলনায় পা দুটো একটু বাঁকা, হাঁটু বাঁকিয়ে বাঁকিয়ে হাঁটছে মনে হয়। ঠিক সুন্দরী না হলেও এমন কিছু কি ছিল যা মন টানে ওর দিকে? প্রমাণ মিলল হাতে হাতে। আমরা তখন সিস্তারনার কাছাকাছি এসে গেছি। পালোরি লরি চালাচ্ছে। ইতালিয়া ওর হাত আমার হাতে চালান করে দিল। নিবিড় চাপে টের পেলাম। ভেলেত্রি পৌঁছানো পর্যন্ত এভাবে চললাম। ওখানে পালোরির কাজ ফুরলো। আমি ড্রাইভারের সিটে গিয়ে বসলাম। গরমের দিন, বিকেল 4টে হবে। সবচেয়ে গরম এই সময়টা। ঘামে আমাদের হাত পিছলে পিছলে যাচ্ছিল। থেকে থেকে ওর সবুজ মায়াবী চোখ মেলে তাকাচ্ছিল আমার দিকে। মনে হলো এতদিন জীবনটা তো অ্যাসফল্টের একটা একঘেয়ে সড়ক ছাড়া কিছু ছিল না। এবার বোধহয় জীবনে আলো আর হাসি ফুটবে। একটি নারী বোধহয় জীবনে এলো। সিস্তারনা থেকে ভেলেত্রি যাবার পথে পালোরি নামলো গাড়ির চাকাটা দেখতে। এই সুযোগ ছাড়লাম না। ইতালিয়াকে একটা চুমু খেলাম। ভেলেত্রিতে এসে খোশ মেজাজেই পালোরির সঙ্গে জায়গা বদল করলাম। আপাতত একটু হাতের চাপ, ছোট্ট একটা চুমুই যথেষ্ট। এরপর থেকে ফি হপ্তায় একবার কি দুবার ইতালিয়া নিয়মিত ওকে রোম থেকে তেরাসিনা আর তেরাসিনা থেকে রোমে নিয়ে যেতে বলতো আমাদের। আমরাও নিয়ে যেতাম। সকালের দিকে ও দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে থাকতো, হাতে সবসময় সুটকেস বা ওই জাতীয় কিছু থাকতো। আর পালোরি গাড়ি চালাচ্ছে দেখলে ইতালিয়া সারাটা রাস্তা আমার হাত ছাড়তো না। নেপলস থেকে ফিরে আসার পথে তেরাসিনায় অপেক্ষা করতো ও। গাড়িতে উঠেই হাত জড়িয়ে ধরতো। এমনকি ওর অনিচ্ছা সত্ত্বেও ওকে চুমু খেতাম, অবশ্যই পালোরিকে লুকিয়ে। সোজা কথা, আমি তখন প্রেমে হাবুডুবু খাচ্ছি। স্ত্রীলোকের সংস্পর্শ পেয়েছি বহুদিন পর। অবস্থা এমন দাঁড়িয়েছে, ইতালিয়া একটু মুখ ভার করলেই বুকটা মুচড়ে ওঠে। বাচ্চা ছেলের মতো চোখে জল এসে পড়ে। জানি পুরুষ মানুষের এরকম চোখের জল ফেলা মানায় না, কিন্তু হাজার চেষ্টা করেও ঠেকাতে পারি না। গাড়ি চালাতে চালাতে নিচু গলায় বাক্যালাপ চালাতাম, আর পালোরি ব্যাটা পড়ে পড়ে ঘুমোতো। কি অত কথা বলতাম কে জানে। নিছক প্রেমালাপ যেমন হয় তেমনই কত অর্থহীন কথা হয়তো বলে গেছি। তবে এটুকু মনে আছে, সময় কখন কেটে যেত, যে পথ আগে কখনো ফুরোবে না বলে মনে হতো, তা যেন কখন ছোট্ট হয়ে গেল জাদু বলে। গাড়ির স্পিড কমিয়ে দিতাম, এমনকি গরুর গাড়িও বেরিয়ে যেত পাশ দিয়ে। জায়গায় পৌঁছাতাম অবশ্য সময় মতোই। ইতালিয়া নেমে পড়তো। রাত্রিরে খুব মজা হতো। লরি যেন আফসে চলতো। আমার এক হাত থাকতো স্টিয়ারিংয়ে, আর এক ইতালিয়ার কোমর জড়িয়ে। দূরে অন্য গাড়ির আলো সংকেত জানিয়ে যখন নিভত চলতো,
মনে হতো আমিও আমার গাড়ির আলো এভাবে নেভাই, জ্বালাই, যাতে ওরা বোঝে আমার মন খুশিতে ভরপুর। যেন এই কথা ওরা এই সংকেতে দেখতে পায়। আমি ইতালিয়াকে ভালোবাসি, ইতালিয়া ভালোবাসে আমাকে। পালরিকে দেখে মনে হতো হয় ও কিছুই দেখেনি, নয়তো না দেখার ভান করে আছে। ইতালিয়া যে এত ঘন ঘন যাতায়াত শুরু করেছিল সেজন্য এতটুকু আপত্তি করেনি সে। ইতালিয়া যখন গাড়িতে উঠত ও তখন তাকে ঘোঁত ঘোঁত করে সম্ভাষণ জানাবার মতো করে বসবার জায়গা করে দিত। ইতালিয়া সবসময় মাঝখানে বসত, কারণ অন্য গাড়ি ওভারটেক করতে গেলে পালরিকে দেখতে হতো রাস্তা ঠিক আছে কিনা। এমনকি ইতালিয়ার সঙ্গে সম্পর্ক আছে এমন একটা কথা যখন উইন্ডস্ক্রিনের কাঁচের ওপর লিখলাম তখনও পালরি মুখ খুলল না। অনেক ভেবেচিন্তে সাদা হরফে লিখলাম, ইতালিয়া দীর্ঘজীবী হোক। কিন্তু পালরিটা এমন হাঁদা, কথাটা যে দুটো মানে আছে তা টের পেল না। অন্য লরি ড্রাইভাররা ঠাট্টা করে বলতে লাগলো, হঠাৎ আমরা এত দেশভক্ত হয়ে উঠলাম কেন? একমাত্র তখনই হাঁদারামের হাঁ করা মুখে ধীরে ধীরে হাসির দেখা দিল। বলল, ওরা ভাবে ইতালি দেশের কথা লিখেছ, আসলে তো মেয়েটা। মাথায় বুদ্ধি আছে তোমার। এইভাবে মাস দুয়েক কি তারও বেশি গড়িয়ে গেল। এরপর একদিন আমরা ইতালিয়াকে যথারীতি তেরাশিনায় নামিয়ে নেপলসে পৌঁছে দেখি জিনিসপত্র খালাস করে তখনই আমাদের রোমে ফেরবার তলব পড়েছে। নেপলসে রাত কাটাবার দরকার নেই। মেজাজটা বিগড়ে গেল, কেননা পরদিন সকালে ইতালিয়ার সঙ্গে দেখা হবার কথা। কিন্তু কি করা যাবে, হুকুম তো মানতেই হবে। কর্তার ইচ্ছায় কর্ম। স্টিয়ারিং ধরে বসলাম আর পালরি পড়ে পড়ে নাক ডাকতে লাগলো। ইত্রি পর্যন্ত ঠিকই সব কিছু চলল, বহু বাঁক এই রাস্তাটায়। আর রাত্রিরে লরি ড্রাইভারের শরীর যখন ক্লান্তিতে ভেঙে পড়ে তখন রাস্তার বাঁকই তাকে সজাগ রাখে প্রকৃত বন্ধুর মতো। কিন্তু ইত্রি পেরিয়ে ফলদির কমলা বাগিচার মধ্য দিয়ে যেতে যেতে আমার দু চোখ ঘুমে জড়িয়ে এলো। জেগে থাকার জন্য তখন ইতালিয়ার কথা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে দেখলাম ইতালিয়ার চিন্তা বনের শাখা প্রশাখার মতো জট পাকাতে পাকাতে জমাট অন্ধকারে গিয়ে শেষ হয়েছে। হঠাৎ নিজের মনে বলে উঠেছিলাম, মনে আছে? ভাগ্যিস ইতালিয়ার কথা ভাবছিলাম তাই জেগে আছি, নয়তো ঘুমিয়ে পড়তাম। বলা বাহুল্য, আমি ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছিলাম আর চিন্তাটা এসেছিল ঘুমের মধ্যে। এতে ঘুম আরও জেগে এলো এবং প্রায় এমন সময়ই টের পেলাম লরিটা রাস্তা ছেড়ে একটা গাড্ডায় পড়ে যাচ্ছে। পেছনের ট্রেলারটা উল্টে গিয়ে একটা প্রচণ্ড ঝাঁকুনির সঙ্গে আওয়াজ কানে এলো। লরিটা আস্তে আস্তে যাচ্ছিল বলে রক্ষে, তাই আমরা চোট পাইনি। কোনো মতে বেরিয়ে এসে দেখি ট্রেলারটা একদম উল্টে গেছে চাকা শূন্যে, আর রং করা চামড়ার বোঝা গাড্ডায় পড়ে আছে। চারদিকে অন্ধকার, চাঁদ নেই, তারা ভরা আকাশ। দৈবাত আমরা তেরাশিনার কাছাকাছি এসে পড়েছিলাম। ডান দিকে খাড়া পাহাড় আর বাঁ দিকে আঙুর বাগান ছাড়িয়ে নিস্তরঙ্গ কালো সমুদ্র। পালরি শুধু বলল, কাণ্ডটা আজ করে ছাড়লে যা হোক। তারপর জানালো তেরাশিনা থেকে আমাদের সাহায্য চাইতে হবে, আর তক্ষুনি হেঁটে রওনা লাগালো। রাস্তা বেশি দূর নয়, কাছেই তেরাশিনা। কাছাকাছি আসতেই পালরির খাই খাই ভাবটা যথারীতি জেগে উঠল। বলল, ব্রেকডাউন ক্রেন আসতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, তাই ততক্ষণে আমরা একটা সরাইখানায় ঢুকে কিছু খেয়ে নিতে পারি। শহরে পৌঁছে একটা সরাইখানার খোঁজে লেগে গেলাম, কিন্তু ওই রাত্রিরে একটি মাত্র কাফে ছাড়া আর সব দরজা তখন বন্ধ হয়ে গেছে। কাফেটা বন্ধ হব হব করছে।
সমুদ্রমুখী ছোট একটা রাস্তা ধরে কিছু দূর হাঁটতেই একটা আলো আর সাইনবোর্ড লাগানো দরজা নজরে পড়ল। মন আমাদের আশায় দুলে উঠল। পা চালিয়ে এগিয়ে গিয়ে দেখি একটা সরাইখানা বটে, তবে দেখলাম খড়খড়ি নেমে যাচ্ছে, দোকান বন্ধ হবার মুখে। কাঁচের দরজায় খড়খড়ি পড়লেও ফাঁক দিয়ে দেখা যায়, বোঝাই যাচ্ছে বন্ধ হয়ে গেছে। বলতে বলতে পালরি ভেতরে উঁকি মারল। আমিও ঝুঁকে পড়লাম। অনেকটা গ্রাম্য সরাইখানার মতো বড় সড়ো একটা ঘরে একটা কাউন্টার আর কিছু টেবিল রয়েছে দেখলাম। চেয়ারগুলো সব টেবিলের ওপর উল্টে রাখা। মাঝখানে বিরাজমানা ইতালিয়া স্বয়ং, ঝাঁটা হাতে ঘর পরিষ্কার করতে ব্যস্ত। ঘরের একধারে কাউন্টারের পেছনে একটা কুঁজো লোক দাঁড়িয়ে আছে। কুঁজো এর আগেও দেখেছি, কিন্তু এমন কুঁজো কখনো আগে দেখিনি। হাত দুটোর মাঝখানে বসানো মুখ আর পিঠের কুঁচ ছাড়িয়ে গেছে মাথাকে। ইতালিয়ার দিকেও বিষ চোখে দেখেছিল। চঞ্চল ভঙ্গিতে ইতালিয়া ঘরের মেঝে সাফ করছিল। কুঁজোটা না নড়েই কি যেন বলল। ইতালিয়া ঝাঁটা কাউন্টারের গায়ে হেলান দিয়ে রেখে গলা জড়িয়ে ধরে ওকে নিবিড়ভাবে চুমু খেলো। ফের ঝাঁটা নিয়ে ও ঘর ঝাঁট দিতে শুরু করলো। দেখে মনে হলো যেন নাচছে ইতালিয়া। কুঁজোটা কাউন্টার থেকে নেমে এলো ঘরের মাঝখানে। ভালোভাবে দেখে বুঝলাম জাহাজি লোক। পায়ে স্যান্ডেল, পরনে নীল রঙা ছেলেদের ট্রাউজার আর বুক খোলা শার্ট। লোকটা দরজার কাছে আসতেই আমরা সরে দাঁড়ালাম। ও কাঁচের দরজাটা খুলে ভেতর থেকে খড়খড়ি ফেলে দিল। জি, দেখেও বিশ্বাস হয় না, আমি বললাম। মনের চাঞ্চল্য চাপতে হবে তো। পালরি শুনে বলল, তাই বটে। ওর বলার ধরনে যে তিক্ততা ফুটে উঠল তাতে অবাক হলাম। গ্যারেজে গিয়ে লরিটাকে খাড়া করে ছড়িয়ে পড়া চামড়া ফের তুলে ওঠাতে ওঠাতে বাকি রাতটা কেটে গেল। ভোরবেলা রোমের রাস্তায় পাড়ি জমাতে পালুরি মুখ খুলল। আমি অন্তত যতদিন ওকে জানি এই প্রথম ওকে যাকে বলে কথা বলা তাই বলতে শুনলাম। দেখলে কাণ্ডটা? ও বলল, কুত্রি মগিটা কি ক্ষতিটাই করলো আমার। তার মানে? আকাশ থেকে পড়লাম আমি। কত কথাই না ও আমায় বলেছে। টেনে টেনে ওর একঘেয়ে ধরনে পালরি বলে চলল। তাছাড়া যাতায়াতের সময় সব সময়ই তো ওর হাত থাকতো আমার হাতে ধরা। আমি ওকে বিয়ে করব বলেছিলাম। ও আমার একরকম বাগদত্তা ছিল বলতে গেলে। শেষকালে কিনা একটা কুঁজোকে। পালরির কথা শুনে তো আমার চক্ষু স্থির। চুপ করে রইলাম। পালরি বলে চলল, কত সুন্দর সুন্দর উপহারই না দিয়েছি। প্রবালের একটা নেকলেস, সিল্কের স্কার্ফ, পাতলা চামড়ার এক জোড়া জুতো। মায়েরই বলছি, ওকে আমার দারুণ ভালো লাগতো। তাছাড়া আমার সঙ্গে ওকে খাসা মানাতো। মগিটা যে এমন হরামি তাকে জানতো। ওর তখন সবে ফুটছে। পালরি আপন মনে গজগজ করে চলল। আমাদের লরি ছুটছে রোমের দিকে। বুঝতে বাকি রইল না আমাদের দুজনকেই ঠকিয়েছে ইতালিয়া। আর এই করে সে রেলের টিকিটের পয়সা বাঁচিয়েছে। যা আমারই মনের কথা, সেই কথা পালরির মুখে শুনতে খুব খারাপ লাগছিল। তাছাড়া যার মুখে কথাই জোগাতো না, তার মুখে এত কথা শুনতে কেমন বেমানান লাগছিল। শেষকালে আর থাকতে না পেরে বললাম, দয়া করে থামো এবার। ওই তো হারগিলে চেহারা, ওর কথার অত দরকার কিসের? ঘুমোতে দাও। বেচারা পালরির জবাবে বলল, তা থামছি, কিন্তু মন মানে কই। এরপর সারা রাস্তা ও আর মুখ খোলেনি। এই ঘটনা দীর্ঘদিন পরেও পালরি মন মরা হয়ে রইল। আমার জীবন ফিরে এলো আগের মতোই।
জীবনে আবার সেই রাস্তা, যে রাস্তা দুবার পারাপার করেছি, এখন আর ফুরোতেই চায় না। একদিন দেখলাম ঠিক নেপলস রোডের ওপরেই ইতালিয়া এক মদের দোকান খুলে বসেছে। সেই দিনই লরি চালানো ছেড়ে দিলাম। দোকানের নাম দিয়েছে লরি ড্রাইভারের পান্থপাদব। পান্থপাদব বই কি, বলা বাহুল্য আমরা কোনো দিনই ওই পান্থপাদবের তলায় আশ্রয় নিইনি। তবে যখন চোখে পড়তো কাউন্টারের পেছনে দাঁড়িয়ে আছে ইতালিয়া, আর কুঁজোটা ওর হাতে মদের বোতল আর গেলাস তুলে দিচ্ছে, তখন বুকটা টনটন করে উঠত। নিজেকে সরিয়ে নিলাম আমি। ইতালিয়া দীর্ঘজীবী হোক। ওই লেখা লরিটা অবশ্যই এখনও চলেও পথে, চালায় পালরি। বন্ধুরা, এখানেই শেষ হয়ে গেল আজকের গল্প আলবার্তো মোরাভিয়ার ইতালিয়া। কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এরকম আরও গল্প শুনতে হলে এই ভিডিওর নিচে যে বারে আমার চ্যানেলের নাম দেওয়া হয়েছে ওখানে টাচ করলেই আমার চ্যানেলের হোম পেজ খুলে যাবে। হোম পেজে প্লেলিস্ট পাবেন, সেখানে আজ পর্যন্ত যত রকমের গল্প আমি আপলোড করেছি সবই থরে থরে সাজানো আছে আপনাদের জন্য। এইগুলি ততক্ষণ শুনুন যতক্ষণ না আমি নতুন গল্প আনি। আর আজকে আমি বিদায় নিই। এই প্রেমের মাসে প্রেমের এরকমই আরও গল্প পাবেন আমার চ্যানেলে। নমস্কার।